হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রকাশক অন্য প্রকাশ, বাংলা সাহিত্যের সব খ্যাতিমান লেখকদেরই প্রকাশক অন্য প্রকাশ। সব ধরনের বই আমরা প্রকাশ করি। লালনকে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। সাধারণ মানুষের মধ্যে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আগে বুঝতে হবে, না বুঝে অন্যকে দোষারোপ করা, আঙুল তোলা কারোর দিকে, এটা তো অন্ধের কাজ। সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ের নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার 27তম দিন। দেখতে দেখতে আমরা বইমেলার ঠিক শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। বইমেলায় আজকে নতুন বইয়ের সংখ্যা 176টি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রকাশক অন্য প্রকাশ। তো হুমায়ূন আহমেদের মৃত্যুর আজকে প্রায় 12 বছর অতিক্রম হওয়ার পরেও তার প্রত্যেকটা বইয়ের চাহিদা কিন্তু সে আগের মতোই রয়ে গেছে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো মানের বই করার, ভালো প্রোডাকশন করা। সাদাত হোসেন এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই মানে বিপুল জনপ্রিয় এবং একমাত্র লেখক যে বাংলা একাডেমি বইমেলায় যখন সে বসে কোনো স্টলে দীর্ঘ লাইন হয়ে যায়। একই রকম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে যখন বসে সেখানেও দীর্ঘ লাইন হয়ে যায়। সাদাত হোসেনেরও প্রায় 13টি বইয়ের প্রকাশক অন্য প্রকাশ। তো তারও এক ব্যাপক পাঠক রয়েছে। তো এছাড়া বাংলা সাহিত্যের প্রায় সব বড় লেখকদেরই বা সব খ্যাতিমান লেখকদেরই, বাংলা সাহিত্যের সব খ্যাতিমান লেখকদেরই প্রকাশক অন্য প্রকাশ। এই নানা কারণেই এখানে পাঠকদের আগ্রহটা বেশি থাকে, যে এক আমব্রেলার ভিতরে আসলে তারা সব ধরনের বই তারা এখানে পায়। প্রথমত হচ্ছে যে যখন একটা পাণ্ডুলিপি আসে, এটা আমাদের একটা এডিটোরিয়াল বোর্ড আছে। সেই এডিটোরিয়াল বোর্ড এই পাণ্ডুলিপিটা মানে পড়ে দেখে যে এটা প্রকাশের উপযোগী কিনা। প্রকাশ উপযোগী হলে তারপরে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী কাজ চলতে থাকে। সব ধরনের বই আমরা প্রকাশ করি, ফিকশন, নন ফিকশন। কাজেই নির্দিষ্ট করে প্যাটার্নে প্রথম হচ্ছে বইটা মানসম্পন্ন কিনা, দ্বিতীয়ত হচ্ছে এই বইটা পাঠকের কোনো কাজে লাগবে কিনা, বা এই বইটা পাঠকের কতটুকু চাহিদা মেটাবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। মানে আমরা তো সবসময় কোনো একটা ঐতিহ্য নিয়ে কাজ করি। এর আগে যেমন আহসান মঞ্জিল নিয়ে করেছি, কার্জন হল থিম নিয়ে করেছি, আমাদের লালবাগের কেল্লা নিয়ে করেছি। এরকম ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে সেগুলোর আদলে করা হয় আর কি। যেমন এবছর মানে আমাদের 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই ভাষা আন্দোলন লড়াই, ভাষার লড়াই, সেই সবকে কেন্দ্র করে এবারে মানে শুধু ভাষা আন্দোলন না, ভাষা আন্দোলনের পরে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে সেটারই একটা মানে প্রতীক হিসাবে অন্য প্রকাশের প্যাভিলিয়নটা এবার সজ্জিত করা হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। লালনকে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। লালন সঙ্গীতের প্রায় 10 বছর আমি আমার মহান মুর্শিদ সুফি সাদুদ্দিন আহমদ চিশতির নির্দেশনায় লালনের দর্শন নিয়ে, লালনের সঙ্গীত নিয়ে কাজ শুরু করি। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, এদিকে রাজবাড়ি, ফরিদপুর, এইসব অঞ্চলে লালনের গানের কোনো ভালো সংকলন ছিল না। মাত্র 620টার মতো সংগৃহীত খাতার মধ্যে গান ছিল। সবাই এই 600টাই শুধু ব্যবহার করতেন। তো আমি সাধুসঙ্গগুলো যেতাম, যে লালনের যে গুরুবাদী যে ঘরানার যে চর্চার জায়গা সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গে গিয়ে আমি অনেকগুলো গান শুনি যেগুলো বইতে নেই। এটা হচ্ছে লালন তো কোনো কিছু লিখে যাননি, উনি গেয়ে গেছেন, ভক্তরা সেটা মুখস্থ করেছেন, কণ্ঠস্থ করেছেন। পরে ওরাল ট্র্যাডিশনেই এগুলো বহুদিন ধরে চর্চিত হয়েছে। তো এই ওরাল ট্র্যাডিশনের যে গানের ধারা, সেখান থেকে আমি 600 চেয়ে প্রায় 900 কাছাকাছি পথ সংগ্রহ করি। এটা অনুপ্রেরণা পেয়েছি আমার মহান গুরু শাহ সুফি সাদুদ্দিন আহমদ চিশতির কাছ থেকে। আমি প্রথম যেদিন তার কাছে যাই, তিনি আমাকে বললেন লালনের মূল্যায়ন, নজরুলের মূল্যায়ন করা দরকার। তো সেই প্রেরণা থেকেই মূলত কাজটা শুরু করি। গুরু আজ্ঞা, কারণ লালনবাদী বা গুরুবাদী ঘরানায় গুরু আজ্ঞা বলবান আর সব বাহ্য জ্ঞান। তো আমি এই কাজটা গুরুর অনেকটা নির্দেশেই এই কাজটা করছি। হ্যাঁ, বাধার সম্মুখীন বাইরে থেকে হয়নি, ভিতর থেকে হচ্ছি। সাধারণ মানুষের মধ্যে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যারা জানে না তারা মনে করছে আপনি এটা কী করছেন, আর যারা
বোঝে না, তারা এটা নিয়ে বিরোধ করে না বুঝেই, আসলে বোঝে না বলেই এই এত বিরোধ অসঙ্গতি। আগে জানো, আগে বোঝো, পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়, লালন সামগ্রী বলছেন। হ্যাঁ, আগে জানতে হবে, না জেনে অন্ধ সমালোচনা করা, আগে বুঝতে হবে, না বুঝে অন্যকে দোষারোপ করা, আঙুল তোলা কারোর দিকে, এটা তো অন্ধের কাজ, তাই না? আমাদের শিশুতোষ বইও আছে, বড়দের বইও আছে। আর এবার উল্লেখযোগ্য হচ্ছে আমাদের জুলাই আন্দোলন নিয়ে আমাদের স্টলটাও আমরা করেছি জুলাই আর থিমটাকে রেখে, লাল। আর জুলাই আন্দোলনের 2টি বই আমরা প্রকাশ করেছি, বিপ্লবনামা এবং 15 থেকে 36। আর এছাড়া কবিতার বই, উপন্যাস, ছড়া সবই আছে, শিশুদের বইও আছে, কিশোরদের বইও আছে, সব ধরনের পাঠকের জন্য, ধর্মীয় বইও আছে, সব ধরনের পাঠকের জন্যই বই আছে। যে পাঠক তাদের কাছে সেটারই চাহিদা, যাদের কাছে জুলাই আন্দোলনের জন্য প্রয়োজন বই খুঁজে, যারা তথ্য উপাত্ত দিয়ে তারা সেটা সংগ্রহ করে। আর যেমন অভিভাবকরা যখন বাচ্চাদের নিয়ে আসে তখন তারা ছড়ার বই, গল্পের বই খুঁজে, রঙিন বই খুঁজে। তো আমরা চেষ্টা করেছি যে রঙিন বই করতে বাচ্চাদের জন্য। এইটা যারা এই জুলাই আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করে, সেটা শিশু কিশোর হোক, কারণ এই আন্দোলনে শিশু কিশোর থেকে শুরু করে ছাত্র জনতা, কৃষক, রিকশাওয়ালা, সিএনজি সবারই অংশগ্রহণ আছে। তো যারা এই স্পিরিটটাকে ধারণ করে, সে হোক ছাত্র কিংবা হোক জনতা, হোক শিক্ষক, হোক অল্প বয়স বেশি বয়স, সবাই আশা করি এটাকে তারা খুঁজবে, পছন্দ করবে। ইতিমধ্যে বইটা মাত্র এসেছে 2-3 দিন, কিন্তু অনেকেই সংগ্রহ করেছেন বইটি। অনেক সংবাদকর্মীরাও নিয়েছেন, কারণ এখানে তথ্যগুলো তাদের কাজে লাগবে। অনেক ছাত্ররা নিয়েছেন, ছাত্রীরা নিয়েছেন, আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা নিয়েছেন। তো সব মোটামুটি এটা এই আন্দোলনের স্পিরিটটাকে যারা ধারণ করেন এবং এটা নিয়ে জানতে চান, বুঝতে চান, তাদের সবারই এটা কাজে লাগবে। তারাই এটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আজকে আমরা গল্প করেছি জনপ্রিয় প্রকাশকদের সাথে। বইমেলার 27তম দিনে বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে।